জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে আমাদের পরিবারের প্রত্যেকের এই কথাগুলি জানা লাগে, বিশেষ করে জীবনকে নিয়ে। তার কারণ আমাদের প্রত্যেকের কাছে এই জীবন একটা হচ্ছিল খুবই একটা প্রিয় জিনিস, যেটাকে কেউই চায় না হারাতে। প্রত্যেকে চাই জীবনে উপভোগ করতে, জীবনটাকে উপভোগ করতে, তাই না? আজকে এমন কিছু কথা শুনবো, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আজকে বলছিলেন সেই কথাগুলি। বলতে পারেন জীবনের এক একটা পথ তিনি দেখিয়ে দিচ্ছেন, এক একটা সমস্যার, যেখানে বহু মানুষ হয়তো সেই রকম সমস্যায় জর্জরিত। তাই এই আলোচনার মাধ্যমে আমাদের এই কথাগুলি এই কারণেই জানা লাগে, যাতে যদি আমারও সেই রকম অবস্থা থাকে কিংবা আমিও যদি সেই সমস্যায় ভুক্তভোগী, তাহলে আমি যেন তার এই কথাগুলিকে জীবনে কাজে লাগাই, না হলে উঠে আসতে কিন্তু পারবো না, তাই না? যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। দেখবেন বর্তমান সময় একটা পরিবার যদি খুবই সংক্ষেপে আমরা ধরি, পিতা মাতা আর তার সন্তান, খুবই সংক্ষেপে ধরা যায় যদি, এবারে এই পিতামাতা সন্তানের মধ্যে সেখানে সন্তানকে নিয়ে পিতামাতার একটা এমনই চিন্তা যেটা প্রায় ঘরেই দেখা যাচ্ছে। তা কি না, তা হচ্ছে হলো মোবাইল অ্যাডিকশন। মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ছেলে বা মেয়ে। এসব ক্ষেত্রে করণীয় কি? একটা আশ্চর্যকর বিষয় হলো, এই বিষয়টা নিয়ে যখন আজকে আচার্যদেব কিছু কথা বলছিলেন, বাস্তবে নিবেদনটা যে করেছিল সে কিন্তু নিজেই ছিল একটা, বলতে পারেন, খুবই কম বয়সের একটি ছেলে। যেমন করে হোক না কেন, সে বুঝতে পেরেছে, কিংবা হয়তো তাকে বলা হয়েছে, সেটা জানা নেই। যাই হোক, সে নিজে এসে নিবেদন অন্তত করে যে সে মোবাইল ধরলেই সে আর ছাড়তে চায় না। তার মন যেন মনে হয় আরেকটু দেখি, আরেকটু দেখি, আর একটুখানি, 5 মিনিট 10 মিনিট, এই করতে করতে কখন 1 ঘন্টা পেরিয়ে যায় তার ঠিক ঠিকানা নেই। সে নিজেই বলে যে মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে আমি কি করে বেরোবো নিজেও বুঝতে পারছি না, আপনি দয়া করে যদি আমায় পথ দেখান। তার কাছে নিবেদন সেই ছেলের। পরম পূজ্য শ্রী আচার্যদেব তাকে তখনই বলেন যে আয়, তাকে একটা জায়গায় আসতে বলেন। এবারে তিনি এক দাদাকে কিছু কিছু কথা বলে দেন, যে এই কথাগুলি তাকে ভালো করে গিয়ে বোঝান। সে কথাগুলির মধ্যেই আচার্যদেব যেগুলি বলেছেন সেটাই আপনাদের বলার চেষ্টা করছি। সেখানে দাদা যেটা বললেন তা হচ্ছিল, সবচাইতে প্রথমে তাকে বলবে জীবন, আর একটা হচ্ছিল আনন্দ। মানুষ এই দুটোকেই কিন্তু খুঁজে থাকে, অর্থাৎ এই জীবন আর এই আনন্দ, এটা হচ্ছে এমন একটা জিনিস, বলতে পারেন একটা পাত্রের মধ্যে আমি যখন কিছু ভরি তখনই সেটা ভরাট হতে থাকে আস্তে আস্তে, তখনই সেটার বিস্তার হচ্ছে, তাই না? যেমন একটা বেলুন হয়তো এইটুকু আছে, যখন তাতে আমি আস্তে আস্তে জল ভরছি তখনই আস্তে আস্তে সেটা বিস্তারে যাচ্ছে, আরো বড় হচ্ছে, তার শেপটা আসছে, সেটা আরো বড় হচ্ছে, জল দিই কিংবা হাওয়া দিই, যাই দিই না কেন, সেটাও আবার চাই পরিমাণ মতো। তাই সেখানেও একটা ব্যালেন্সের প্রয়োজন। ঠিক একই রকমভাবে এই যে জীবন, এই জীবনে বাস্তবে চাই হচ্ছিল আনন্দ। আনন্দ না থাকলে সেই সত্তাটা টিকে থাকতে পারে না, তাই না? তার কারণ আমাদের অস্তিত্ব চাই আনন্দে থাকতে। দেখবেন এই কথাটা দাদা বহুবারই বলেন, আমাদের অস্তিত্বটাই চাই আনন্দে থাকতে। আর এই কারণে শ্রী ঠাকুর নিজে বলছেন, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। দেখবেন অনুশ্রুতি ঠাকুরের যে বিভিন্ন, বলতে পারেন, ছড়ার যে বাণীগুলো, তার মধ্যে থেকে অনুশ্রুতিতে একটা, বলতে পারেন, খণ্ডের মধ্যে অসৎ নিরোধ বলে
একটা অধ্যায়ও পর্যন্ত ঠাকুর সেখানে বহুবাণী দিয়েছেন। অসৎ নিরোধ বলে সেই অধ্যায় একটা আছে, তাতে ঠাকুরের বহু বাণী আছে। তো তার আগে, অর্থাৎ এই যে ঠাকুর বললেন সত্তা সচ্চিদানন্দময়, তারপরে না ঠাকুর বললেন অসৎ নিরোধী সতই। তার মানেটা কি? তার মানে সৎ চিত আনন্দময়। এই যে আনন্দ, তার মানে এটা হচ্ছে সত্তার একটা স্বাভাবিক গুণ, এটা ন্যাচারালি তার মধ্যে এটা থাকে, আর যেটা কেউ খুঁজে বেড়ায় ওটাকে পাওয়ার জন্য, তৃষ্ণার্ত সে ওই আনন্দের জন্য। এই কারণে সে জীবনে এত কিছু করছে, এত যা কিছু আমরা করি কি কারণে? একটু দুটো খাবো দাবো, আনন্দে থাকবো, দেখবেন আমরা বলি না? বাস্তবে আনন্দটা হচ্ছিল আসল জিনিস। সেই আনন্দ না পেলে মানুষের জীবনটা ক্ষয় হয়। তার কারণ মনটা চাঙ্গা না থাকলে শরীরটা ভেঙে যায়, এই কারণেই। সেটাই তখন আচার্যদেব বলছেন যে আমাদের এই জীবন আর এই আনন্দ, এটা খুবই একটা সাংঘাতিক জিনিস। এবারে এই যে এই আনন্দ এখানে আবার মাথায় রাখা দরকার কি, এই আনন্দ কিন্তু সব ক্ষেত্রে যে আমায় জীবনে বিস্তারে নিয়ে যাবে এমনটা কিন্তু কোনো মানে নেই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার যে আমি যে জিনিসটাকে আমি বুঝছি আনন্দ, আমি ফিল করছি আনন্দ, সেটাই যে আমাকে বিস্তারে নিয়ে যাবে এমনটা কিন্তু কোনো মানে নেই। কিছু কিছু জিনিস আছে আমার জীবনে আমায় ক্ষণিক আনন্দ দিলেও পরবর্তীতে হয়তো খুবই ভোগান্তিতে ফেলতে পারে। আজকে আমি চুরি করতে আমার ভাল লাগছে, তাই না? টাকা পয়সা বেশ আসছে চুরি করে, ধরা যাক। কিন্তু এর পরিণামটা পরবর্তীতে যখন যা হবে, সেটা কি আমি চাইবো? চাইবো না, সেটা আমার কাছে আশানুরূপ না। কিন্তু চুরির মাধ্যমে যে টাকাটা আমার কাছে আসছে সেটা আমার কাছে আশানুরূপ। তাহলে সেটা কেমন ধরনের আনন্দ? সেই আনন্দটাকে আমার জীবনে বাস্তবে বিস্তারে নিয়ে গেল? নিয়ে গেল না। তাই এমন কোনো আনন্দ করতে নেই যেখানে সেই আনন্দটা জীবনের নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। তাই আনন্দটাও দেখা যায় কোথায় না, এমন জায়গাতে যেখানে তা একটা পজিটিভিটি সৃষ্টি করছে, আমার মনটাকে আরো ঊর্ধ্বে নিয়ে যাচ্ছে, মনটা আমার আরো উঠছে, এই না যে অবনতির দিকে যাচ্ছে। তো এই জিনিসটা যখন হয় তখনই জীবনটা টিকে থাকে। এই পজিটিভিটি যেখানে, সেই আনন্দটা যখন একটা পজিটিভ জিনিসের সাথে যখন লেগে আছে সেখানেই, তাই না? কত লোকে তো মদ খেয়ে আনন্দ পাচ্ছে, তারপরে যখন লিভার সিরোসিস হচ্ছে, নানান রকম রোগ হচ্ছে, অসুস্থ হচ্ছে সেটার, তাহলে তার ওই মদ খাওয়াটা তাকে কি বাস্তবে আনন্দে নিয়ে যেতে পারলো? পারলো না। কেন? তার জীবনটাই ক্ষয় করে দিল। তাই এই যে আনন্দ, এই আনন্দ না আমাকে একটা লাইফ টাইমের জন্য কিছু একটা দিল, না আমার সাথে যারা আছেন আমার পরিবারের মধ্যে, না তাদেরকে আনন্দ দিতে পারলো। তাহলে এটা কেমন ধরনের আনন্দ? সবচাইতে প্রথম প্রশ্নই এইরকম করে আসে। তাহলে এইটা কি আদৌ আমার কাছে এমন কিছু জরুরি যেটা না হলেই নয়? যে আনন্দে আমিও বিধ্বস্ত হচ্ছি, আমার পরিবারের লোকও বিধ্বস্ত হচ্ছে, সবাই ক্ষয় হচ্ছে, কারোর মনও ভালো থাকছে না, তাহলে এটা কেমন ধরনের আনন্দ? যে আনন্দে মানুষের মন ভালো থাকছে না একটা সময়ের পর, তাই নয় কি? এবারে মন একটা এমন জিনিস যেখানে মনের মধ্যে চঞ্চলতা থাকাটা স্বাভাবিক। আর চঞ্চলতা না থাকলে, স্ট্রেট লাইন হয়ে গেলে, ওই বলতে পারেন হসপিটালে আমরা মনিটরে যখন দেখি হার্ট যখন একটা আপ ডাউনের মতন যে একটা ওয়েভ যায়, হার্টের যে বলতে পারেন হার্টটা ঠিকঠাক চলছে কি না এইসব দেখার জন্য, স্ট্রেট লাইট যখন হয়ে যায় তখন কি হয়? তখন ডাক্তার কি বলে দেয়? গল্প শেষ। তো এই যে গল্প শেষ, বাস্তবে জীবনের আমাদের গল্পটাও তাই, এই মনের গল্পে মন ওইটাই। মনের মধ্যে চঞ্চলতাটা যেখানে আসছে সেখানে ওয়েভ, তরঙ্গের যখন সৃষ্টি হচ্ছে, তা ওঠানামা আপ ডাউন লেগেই থাকছে। কিন্তু যে কোনো একটা দিকে উঠে গিয়েই যে ওই রকম একটা লেগে থেকে গেল, সেটাই স্ট্রেট লাইন হয়ে গেল, তার মানে বুঝতে হবে জীবনটা তার কিছু উপভোগ্য আর হচ্ছে না। আর জীবনে তার একটা কিছু বলতে পারেন সেরকম রসদ নেই।
যার ফলে ওই রকম সোজা সরলরেখা হয়ে গেল। এই কারণে দেখবেন আমরা মনের অস্থিরতা নিয়েও অনেকে নানা রকম কথা বলি, মন স্থির না, মন চঞ্চল। আচার্যদেব বলেন তাতে কি হয়েছে? একদিন আচার্যদেব একজনকে বলছেন, আরে মন চঞ্চল হবে না তো হবেটা কি? আর মনের মধ্যে চঞ্চলতা না আসলে মানুষ এত কিছু করবে কি করে, এত কিছু আসবে কি করে, এত কিছু ইনোভেশন দেখতে পাচ্ছি, এত কিছু ইনোভেটিভ জিনিস আসছে, এগুলো তাহলে হবে কি করে মনের মধ্যে সেরকম উথাল পাতাল না থাকে? তাই ওটা থাকা স্বাভাবিক, তাই না? কিন্তু জীবনটাকে যেমন করে বই নিয়ে চলতে সেরকম করে বই নিয়ে চলতে হবে। আমি আমার অধিষ্ঠে ঠিক পৌঁছাবই, তিনি যদি আমার সাথে আছেন তাহলে ভয় কিসের? এই কারণেই তখন আচার্যদেব তাকে বলেন। আর বাস্তবে এই মোবাইল অ্যাডিক্টেড যারা, তখন কি হয়, এই যে একটা আনন্দ সে ভাবছে, দেখবেন মোবাইলে প্রথম যখন একটু ঘাটাঘাটি হয়, বেশ কয়েকটা মাস কয়েকটা বছর যাওয়ার পর তাদের মধ্যে একটা এমন জিনিসের একটা সৃষ্টি হয় যেখানে না তারা সোশ্যালি কথা বলতে পারে না, কোনো একটা কথা বলতে চাইছে, বলতে গেলেও বলতে পারে না, ভয় লাগে। তার কারণ কি? মনের মধ্যে আসে জীবনে তো কথাই বলিনি কারোর সাথে কোনো দিন, সবসময় মুখটা চুপ, সব সময় দুটো ঠোঁট লেগে আছে এইরকম করে, কথাই বলিনি, যার ফলে কনফিডেন্সই নেই, যার ফলে সোশ্যালি আমি কারোর সাথে মিশতে পারছি না। আর যখন আমার বিপদ পড়ছে তখনও ভয়, না বলতে পারছি না কারোর সাথে কোনোদিন কথা বলেছি, কথা বলতে গিয়ে হাজার ভাবছি আমি যদি এরকম বলি ও যদি রেগে যায়, এইরকম একটা বলতে পারেন এমনই একটা বিড়ম্বনার মধ্যে পড়েছে, সেখানে নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতাটাও আর হারিয়ে ফেলছে। কেন? যা হচ্ছে ওই মোবাইল, শুধু মোবাইলেও এনজয় করছে, যার ফলে সোসাইটিতে কেমন করে থাকা যায় সেই জিনিসটা আর ওর মধ্যে আসলো না। আরও একটা জিনিস হয়, হ্যালুসিনেশন, সেটাও ভোগায়, সেটাও আচার্য বলছেন যে সেটাও ভোগাবে একটা সময়। এই কারণে মোবাইলে অ্যাডিক্টেড হওয়াটা এটা কিন্তু কখনোই ঠিক না। আর বাস্তবে এগুলোকে নিজের আওতায় রাখতে হয়। পরমপিতার সাথে যখন একবার যুক্ত হই আমরা, সেটা কি করে? দীক্ষার মাধ্যমে। তখন শুধু লেগে থাকতে হয়, তিনি যা বলছেন তাই তাই আমি করব। এই করার ভিতর দিয়েই এমন এক একটা জিনিস তখন আমার জীবনে খুলে যাবে, যেগুলো পরবর্তীতে গিয়ে হয়তো আমি বুঝবো যে ওইটা সেদিন আমার যদি না হতো তাহলে আজকে আমি এই জায়গায় স্ট্যান্ড করতে পারতাম না। তখন সেটা আমার বলতে পারেন অজ্ঞাতভাবেই, আমার জানার বাইরেও কখন কি হয়ে গেছে আমি জানি না। এই কারণেই আমাদের এই কথাগুলি শোনা চাই। আর একটা কথা, সেটা হলো বিশেষ করে মেয়েদেরকে নিয়ে। এখানে বাড়ির বাবা মা যারা, তাদেরকে একটা কথা মাথায় রাখা চাই, সেটা হলো মেয়েদের কখনোই এমন কিছু জায়গায়, এমন কিছু ভাবে তাদেরকে আটকে দিতে নেই যেখানে তারা তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে না পারে। এমন জায়গায় আটকানোটা ঠিকই না। দেখা গেল বাবা মাই এমন জায়গায় আটকে দিলেন যে মেয়েটা তার জীবনে কিছু করতেই পারলো না। আজকেই একটা নিবেদনের সমাধানে তখন পরমপূজ্য আচার্য বলছেন যে, একটি মেয়েকেই বলছেন, শোন, জীবনে অন্তত এমন কিছু করে রাখ, আই লাভ ইউর গল্প পরে ভাববি, সেগুলো বহু পরের। জীবনে অন্তত এমন কিছু করে রাখ যেন স্বামী স্বামীর যদি বিয়ে থা হওয়ার পর স্বামীরও যদি শরীর খারাপ হয়, তিনিও যদি কোনো রকমভাবে অপারগ হন একটা বলতে পারেন ইনকামের সোর্সের জন্য, যেন তুই গিয়ে দাঁড়িয়ে যাস। সেক্ষেত্রে ভাত জোগানোর জন্য তুই যেন দাঁড়িয়ে পড়তে পারিস, সেই রকমভাবে নিজেকে তৈরি কর। তাই ভালো করে পড়, বা যেখানে হোক যেমন করো, যেন নিজের মধ্যে এমন স্কিল আন, এমন কিছু কর যাতে পরবর্তীতে একটা বিপদ আপদের সময় নিজেকে দাঁড় করিয়ে দিয়ে একটা পরিবারকে তুই যাতে বাঁচাতে পারিস। দিলেই না মাতৃত্ব।
এমনি এমনি তো ঠাকুর বলেননি যে মা হওয়া কি সহজ কথা, প্রসব করলে হয় না মাতা। মানে শুধু সন্তান জন্ম দিলেই মা হয়ে গেলাম, মোটেই না। বাস্তবে মা, মাতৃত্ব, এটা ছিল কিছু গুণ, কিছু গুণকে নিয়ে। তো সেই জিনিসগুলি যদি না থাকে তাহলে কি হলাম? স্ত্রী হিসাবে যা করণীয় আমাকে সেটা লক্ষ্য রাখা চাই। তো বিয়ে করলেই স্ত্রী হয়ে গেলাম, বিয়ে করলেই আমি স্বামী হয়ে গেলাম, এমনটা মোটেই না। কি হলে সেটার বাস্তবে পরিপূরণ ঘটে সেটা দেখা চাই। যেমন স্বামীর মধ্যে পূরণ ক্ষমতা থাকা চাই। হ্যাঁ, জীবনে হয়তো ওই যে আপ ডাউনস হয়তো লেগে থাকবেই, কিন্তু স্বাভাবিকভাবে যে জিনিসগুলি থাকা যায় ন্যাচারালি, যেগুলো জেনারেলি হয়, সেখানে কি না ঠাকুর বলছেন স্বামী মানে যার মধ্যে পূরণ ক্ষমতা আছে সেই বাস্তবে কিন্তু বিয়ে করার উপযুক্ত, তাই না? বর্ণ, বংশ, স্বাস্থ্য, যোগ্যতা, উপার্জন, 5টা জিনিস খুবই লক্ষণীয়। যাই হোক, তো তার মধ্যে এই যে উপার্জন, বাস্তবে এটাও একটা এমন জিনিস যেটা কিন্তু লক্ষ্য রাখা চাই। যোগ্যতাও থাকা চাই, ব্যক্তিত্বও থাকা চাই। এক ব্যক্তিত্বহীন পুরুষ যদি বিয়ে করে না, সে তার নিজের জীবনটাকেও ডোবাবে, নিজের পরিবারের জীবনটাকেও ডোবাবে, আর যে মেয়েটাকে নিয়ে এসছে নিজের বাড়িতে, সে মেয়েটার জীবনটাও ভাসিয়ে দেবে, জলাঞ্জলিতে দিয়ে দেবে। কারণ মেয়েটা হয়তো প্রথমে রূপে দেখে ডুবে গেল, তারপরে অবস্থা দেখে নিজেই ডুবে যাবে। প্রথমে আনন্দে ডুবে গেল, দ্বিতীয় দুঃখে ডুবে যাবে। কেন? আবহাওয়াটা তো জানতো না পরিবারের বা বাড়িতে কি হচ্ছে, প্রথমে রূপে হয়ে গেছিল। এই কারণে দেখবেন আচার্যদেব বলেন না যে সবসময় বিউটিফুল না, ডিউটিফুলটাও দেখা যায়, তাই নয় কি? নাহলে জীবনটা যদি না টেকে কি বা হবে? জীবনটাই তো আগে চাই, দিলে না সব কিছু করার জন্য একটা আমরা বলতে পারেন উদ্যোগ নেব, এটা করব সেটা করব, না এটা করব, কি করব না করব, জীবনটা থাকলে না তারপর। এই কারণেই আজকে যেমন আরেকটি মেয়ে, সে এসেছে নিবেদন করছে, তার নিবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত তার কান্নার কান্না, এতটাই কাঁদছে, বলতে পারেন সেটা একটা তার যেরকম ভাবে হোক না কেন, ইমোশনালি হোক বা যেরকম ভাবে হোক, কান্নাটাকে সে কোনো রকম ভাবেই থামাতে পারে না। সাধারণভাবে কথা বলবে, কেঁদে ফেলবে। তখন আচার্যদেব তাকে বলছেন যে তুই যদি এই রকম করিস, তুই যদি সবসময় কাঁদিস, তাহলে একটা কথা মাথায় রাখবি, তোকে না লোকে পামোচের মতন ব্যবহার করবে। আর এটা শুধু তিনি সে মেয়েটিকে বলছেন তা না, তিনি প্রত্যেককেই বলেন যাদের যাদের এইরকম অবস্থা, যাদের যাদের যেমন অবস্থা তিনি ঠিক সেরকম বলে দেন। আর বিশেষ করে আধার অনুসারে, তিনি আধার অনুসারে এমন বলেন যার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটাই। সে মেয়েটিকে তখন আচার্য বলছেন যে তুই যদি এরকম করিস, তোকে পামোচের মতন ব্যবহার করবে। মানে কি জানিস? মানে হচ্ছে হলো তোকে শুধু ইউজ করবে, ছুড়ে দেবে। ভাল লাগবে তোর এটা? আর কেন করবে জানিস? তোর এই কান্নার জন্য, তোর এই ইমোশনালি তোকে ব্ল্যাকমেল করবে। কেন? তুই যেহেতু কাঁদছিস, তুই কী করবে, একটু ভালো 2-4 মিষ্টি কথা বলে নিয়ে আপন করে নেবে, তারপরে ব্যাস 2-4 দিন বাড়িতে রাখবে, কিংবা ওই রকম বিয়ে থায় একজন করলো, 10 মাস পরে 12 মাস পরে যাও, হয়ে গেছে। জীবনের দায়িত্ব তখন তোর নেবে না, ও ওর স্বার্থটাকে পূরণ করার জন্য তোকে শুধু ব্যবহার করলো। তাহলে তুই কি ওটা হতে চাস? তখন সে বলে আজ্ঞে না। তখন তাই আচার্য বলেন তাহলে পালোয়ান হ, আর কাঁদবি না। তার কারণ যার ইমোশন নিজের কন্ট্রোলে নেই না, সেই জীবনে ততটাই আনসাকসেসফুল। যার জীবনে যতটা ইমোশন কন্ট্রোলে থাকে না, সে ততটাই আনসাকসেসফুল। আমি কখন আমার মধ্যে ক্রোধ আসবে না আসবে, আমি কখন রাগ দেখাবো, সেটা যেন আমার আওতায় থাকে। আমি কখন সেই জায়গায় সেই জিনিসটা করব, কখন আমার কান্না আসছে, আমি কাঁদবো কি করে, কখন কাঁদবো, কেমন করে কান্নাটাকে আমি কন্ট্রোল করবো, সেটাও আমার জানা চাই। এইগুলি যখন আমার নিজের আওতার মধ্যে আসবে, এটাই তখন হয়ে যায় বৃত্তি প্রবৃত্তিকে জয় করা।
আর এই এক সাধারণ জিনিস না, বিশাল বড় একটা প্রাপ্তি জীবনে। কারণ বৃত্তি প্রবৃত্তি যে আঙুলের ইয়েতে এরকম ঘোরায় না, তার কাছে ইষ্ট কাজ করা খুবই তখন এমনই একটা জিনিস হয়ে ওঠে, তখন পরমপিতা দয়া সে মুহূর্তে মুহূর্তে বুঝতে পারে যে জীবনে কি হচ্ছে আর না হচ্ছে। তখন তাকে সেগুলো ভয় দেখাতে পারে না, সেই বৃত্তি প্রবৃত্তি তাকে কাবেজ করতে পারে না, তাই না? এই কারণে ব্যক্তিত্ব থাকা চাই। তখন সেই মেয়েটি বোঝে। তখন আচার্যদেব তাকে বলছেন যে শোন, যখন তোর আমার কথা, এইসব কথা, যখন তুই কাঁদবি, এই কথাগুলি আমি যে তোকে বললাম, তুই আমার কথাগুলি তখন মনে করবি। তখন গিয়ে সে মেয়েটির মুখে হাসি ফোটে। আর তাকে বলছেন আর একটা কথা, যখন কাঁদবি না, দাঁত দেখিয়ে দেখিয়ে কাঁদবি, মানে হাসবি আর কাঁদবি, দেখবি নিজেরই কেমন একটা অড লাগবে, তখন কান্নাটা তখন বন্ধ হয়ে যাবে। তখন মেয়েটি বলে, আগে আমি আপনার কথাই ভাববো, আপনি যেটা বললেন। আসলে তখন রসিকতা করছেন তার সাথে, আর তার মুখে তখন এমন হাসি, তখন সে প্রণাম করে তারপরে সেখান থেকে সে বিদায় নেয়। এই কারণেই তিনি আচার্য, জীবনের পথ দেখিয়ে দেন তিনি, ব্রহ্ম মার্গ প্রদর্শকম। কেন বলি, তাই না? এই কারণেই তিনি একটা কথা আজকে বললেন, ইষ্টার্থপরায়ণে যেদি যারা, তাদের ব্যক্তিত্ব কিন্তু অটুট থাকে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো। শেষ করে আপনার কাছে একটি কথাই বলবো, যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।